মানুষ না বড্ড লোভী, সবকিছু একসঙ্গে একসাথে পেতে চায়। তথাগত মুখার্জির পরিচালনায় রাজ সিনেমাটি চলে এলো। এই সিনেমাটির টিজার, ট্রেলার এবং গান দেখার পরে অনেকের মনেই এই সিনেমাটি দেখার ইচ্ছা জাগরিত হয়েছিল এবং তার মধ্যে আমিও একজন। এবার রইল এই সিনেমাটি দেখে কি পেলাম বা এই সিনেমাটা দেখার পরে আমার মধ্যে রিয়াকশান কি, যেটা বলার জন্যই এই ভিডিওখানি। প্রথমত বলতে হবে, তথাগত মুখোপাধ্যায় আবারও প্রমাণ করে দিলেন ভালো সিনেমা তৈরি করতে গেলে ভালো গল্প বা ভালো কন্টেন্টের প্রয়োজন হয়। এই সিনেমাটি যখন দেখতে শুরু করলাম, ধীরে ধীরে যত সময় এগোলো ততই মনে হতে লাগলো 60-70 দশকের সিনেমা দেখছি। বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো নিপুণ হাতে বুনে দিয়েছেন তথাগত মুখোপাধ্যায়। তথাগত দেখিয়ে দিয়েছেন একটা গ্রাম বাংলার ওপরে ছবি করতে গেলে কোন কোন বিষয়ের ওপর জোর দিতে হয়। এখানে সেন্টিমেন্টটাই বড়, আর শহুরে কালচারের সঙ্গে গ্রামের কালচারের যে ফারাকটা সেটা একদম নীতি মেপে বুঝিয়ে দেওয়া গেছে এই সিনেমার মাধ্যমে। বেশ কিছু সময়, বিশেষ করে ক্লাইম্যাক্সের দৃশ্যে মনে হচ্ছে একেবারে যেন ছেলেবেলাকে ফিরে পেলাম। যাদের আমাদের মতন বয়স হয়েছে বা আমাদের থেকেও বয়সে যারা বড়, তাদের কাছে এই সিনেমাটা অমূল্য। এই সিনেমার জুড়ি মেলা ভার। প্রযোজকের নাম ছবির মতো এন্টারটেনমেন্ট, আর সত্যি যে ছবিটি উপহার দিলেন সেটি ছবির মতো ছবি। যদি বাংলা সিনেমার জগতে সেরা সিনেমার কয়েকটি নাম নিতে হয়, নিশ্চয় করে এই রাজ সিনেমাটির নাম আজ জীবনের জন্য থেকে গেল, ইতিহাস তৈরি হলো। হ্যাঁ, এতটাই আমি মুগ্ধ হয়েছি এই সিনেমাটি দেখার পরে, সেই কারণে এত বড় একখানি কথা আমি ছোট মুখে বলে ফেললাম। অনেক সময় ভুলটাকেও ঠিক মনে হয় শুধুমাত্র ইমোশনের জন্য। ছোট করে যদি গল্পখানি বলা যায়, চক্রবর্তী বাড়ি, মানিকপুর গ্রাম। সেই বাড়ি সংলগ্ন বাগান রয়েছে, পুকুর রয়েছে, সমস্ত কিছু রয়েছে, আর সব কটার মধ্যেই যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার একটা টান অনুভূত হচ্ছে। অপরদিকে শহুরে কালচার যতটুকু সময়ের জন্য এসেছে তাতে একা থাকার বিজ্ঞাপন। হ্যাঁ, এখন তো একা থাকবার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আমরা পাড়ায় পাড়ায় দেখি খেলার মাঠ বন্ধ করে পুকুর বুঝিয়ে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, আর ওই অট্টালিকায় একই পরিবারের মানুষজন থাকছে না, ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন কালচারের মানুষ এসে ওই একটা করে পায়রার মতো খুপড়ি কিনে নিয়ে তাদের বসবাস। মানে সবাই একা থাকার নেশায় মেতে উঠেছে এই শহুরে কালচারে, আর সেইটা আঙুল দিয়ে পরিষ্কারভাবে তথাগত ও অন্তরা আমাদের চোখের সামনে তুলে ধরলেন। আর অপরদিকে গ্রামের বাড়িটাই দেশ। অনেককেই বলতে শুনেছি ছেলেবেলা থেকে, আমি দেশে যাচ্ছি। তখন মনে মনে প্রশ্ন জাগতো, তাহলে কি ওনার দেশ কোনো আলাদা? তখন বুঝতে পারতাম না, যেহেতু শহুরে কালচারে মানুষ। কিন্তু এতটুকু বুঝতে পারতাম যে তারা যেখানে যায় তার প্রতি তাদের অমোঘ টান। এবং পরবর্তী সময় যখন এই গ্রাম বাংলার বাড়িগুলো দেখলাম, তখন দেখে বুঝলাম এখানে অনেক কিছুই সুযোগ সুবিধা বা ভালো লাগার সাধন নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে অপার আনন্দ, অপার তৃপ্তি, শুধু বেঁধে থাকার শিক্ষা। আর উঁচু নিচু নেই, ছোট বড় নেই, কিচ্ছু নেই। এইরকমই ওই চক্রবর্তী বাড়ি। আমার জন্ম মানিকপুরে গ্রাম। ওই চক্রবর্তী বাড়ির প্রধান অনুসুয়া মজুমদার তার 5টি সন্তান নিয়ে সারাক্ষণ সরগরম হয়ে থাকত। মেয়ের বিয়ে হয়েছে, মেয়ে কিন্তু বিশেষ করে রাস পূর্ণিমার সময় তার পরিবার নিয়ে ঠিক চলে আসেন, আর রাস পূর্ণিমা ঘিরে ওই বাড়িটির প্রতি সমস্ত গ্রামবাসীর একটা আলাদা আকর্ষণ থাকে। আর ওই রাস পূর্ণিমার মতনই দিনে বাড়ির মেজ ছেলে আধুনিকতাকে জাপটে ধরতে গিয়ে মাতৃহারা তার নিজের সন্তানকে নিয়ে শহরের দিকে পাড়ি দেয়। ছোটবেলায় বাবা নিয়ে কলকাতায় চলে এসেছিল। তার ছেলেকে এই বিশ্বাসে মোড়া গ্রাম বা তার পরিবারের মধ্যে বড় হতে দিতে চায় না। এখানে আধুনিকতা নেই, এখানে যুক্তি নেই, তর্ক নেই, এখানে শুধু আছে বিশ্বাস, ভালোবাসা, প্রেম
আর একে অপরের সাথে বেঁধে থাকার শিক্ষা। আর সেই শিক্ষা অনুসুয়া মজুমদার মানে ওই দিদামা সবাইকে দিয়েছেন। বংশ পরম্পরায় ওই শিক্ষা নিয়েই সবাই বড় হয়েছে। সেই কারণে ওই পরিবারের প্রতি, ওই বাড়ির প্রতি সবার একটা টান রয়ে গেছে। রজত মানে সুদীপ মুখার্জি, তিনি কিন্তু এই বাড়ির থেকে বেরিয়ে গেছিলেন, রেখে গেছিলেন তার স্ত্রী আর সন্তানকে। তারা সেই সময় এই পরিবার ছেড়ে যেতে চাননি, কিন্তু পরবর্তী সময় হঠাৎ করে জানতে পারেন যে তার স্ত্রী অসুস্থ এবং কিছুদিনের মধ্যেই তার স্ত্রী অন্নপূর্ণার মৃত্যু হয় ওই গ্রামের বাড়িতে মানিকপুরে। এটা তিনি মেনে নিতে পারেননি। তার সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে একেবারে ওই চক্রবর্তী পরিবারের বাকি সদস্যদের ওপরে। তুমি এমন একটা জায়গা চাইছো যেখানকার মানুষগুলো তোমার মাকে খুন করেছিল। এবং সেই ক্ষোভের কারণে রজত কোনোদিনই তার ছেলে সোমনাথকেও এই মানিকপুরে ফিরে আসতে দেননি। সোমনাথ বড় হয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছেন, ভালো জায়গায় চাকরি করেন। নিজের ইচ্ছায় তার পড়াশুনো হয়নি, পড়াশুনোর বিষয়ও বাবাই ঠিক করে দিয়েছেন। কোনটা কি করতে হবে সবটাই ছিল তার বাবার ইচ্ছায়। সোমনাথের নিজের কনফিডেন্স লেভেলও তলানিতে গিয়ে ঠেকেছিল। বাবার পছন্দেই বাবারই বন্ধুর মেয়ের সাথে তাকে বিয়ে দেওয়ার বন্দোবস্তও করে ফেলেন। টিজার বা ট্রেলারে সেই শহুরে বান্ধবীকে আপনারা নিশ্চয়ই করে দেখেছেন, যার মুখ দিয়ে সংলাপ শুনেছেন যে গ্রাম হলো ডার্ক প্লেস, ছোটবেলায় যারা ফিরে যেতে চায় তারা পিছিয়ে পড়ে। এরকমই ওই সাঁঝ বলে মেয়েটির ভাবনা ছিল। তার রুচির মাত্রাও ওই শহরের ওপর ভিত্তি করেই। আর এইভাবেই বাবার শাসন আর সাজের এই ধরনের বড় বড় ভাবনার মাঝখানে সে বারবার নিজেকে হারিয়ে ফেলত। সোমনাথের অফিস থেকে সোমনাথকে বিদেশে পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছেন। এবার তিনি বিদেশ পাড়ি দেবেন কানাডায়, সেটাও আমরা ট্রেলারে দেখেছি। কিন্তু তার মনে হঠাৎ করে একটা ইচ্ছা জাগলো। সেই ইচ্ছাটা হলো যাওয়ার আগে একবার মানিকপুরে যেতেই হবে। সেই দিদামার কাছে একবার যাব, যার কাছে অনেকগুলো দিন কেটেছে আদরে যত্নে। সবাইকে না জানিয়ে সে কিন্তু মানিকপুরে গিয়ে পৌঁছায়। যখনই কনফিডেন্স লেভেল কম হয়ে যায়, একটু ভীত সন্ত্রস্ত হয়, কি করবে দিকবিদিক খুঁজে পায় না, তখনই সোমনাথ তার ঠাকুমার শেখানো একটা বুলি এই বয়সে এসেও আওড়ায়। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রামলক্ষণ বুকে আছে, ভয়টা আমার কি। এটা বারংবার আপনারা শুনতে পারবেন। এই অংশটা দিয়েই বারবার আমরাও ছেলেবেলার দিকে চলে যাচ্ছিলাম। কিন্তু প্রশ্ন একটাই, আদৌ কি এই মানিকপুরের মায়ার বাঁধন সোমনাথ ত্যাগ করতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নিশ্চয়ই করে আপনাদের এই রাস সিনেমাটি দেখতে হবে। আর এই সিনেমায় যে গল্পটি বলা হয়েছে, একটা রাস পূর্ণিমা থেকে আরেকটি রাস পূর্ণিমা অবধি এর মধ্যে কতগুলো বছর অতিক্রান্ত হয়েছে তার হিসাব করতে যাচ্ছি না। কিন্তু এই সিনেমার নামকরণ কেন রাস হলো সেটার যথার্থতা এখানেই প্রমাণিত হলো। এক রাস পূর্ণিমায় শুরু গল্প, আর এক রাস পূর্ণিমায় গিয়ে গল্পর অবসান হলো। শহরে রয়েছে সাঁঝ, তেমন গ্রামেও ছেলেবেলার বান্ধবী রাই ছিল। সেই রাইয়ের সঙ্গে আবার দেখা হবে। সেখানেও একটা প্রশ্ন যে বিয়েটা কি সাঁঝের সঙ্গে হবে নাকি রাইয়ের সঙ্গে হবে, সেটাও যদি আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে নিশ্চয়ই করে সিনেমাটা আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে দেখতেই হবে। তবে বলছি, কোনো প্রশ্নের উত্তর খুঁজতে নয়, এই সিনেমাটা আপনারা দেখবেন যদি বাঙালি হয়ে থাকেন। এই সিনেমা না দেখলে আমি বলবো অনেক কিছু না পাওয়া থেকে যাবে। একটা সন্ধ্যায় নৌকা ভ্রমণের দৃশ্য দেখানো হয়েছে ওই সোম আর রাইকে নিয়ে। কারোর সঙ্গে থাকতে হয়, থেকে যাও, সেটেলমেন্ট আর কি। মানে বিক্রম চ্যাটার্জি আর দেবলীনা কুমারকে নিয়ে ওই দৃশ্যটা আমার মনে হচ্ছে যদি সম্ভবত ওখানেই আবার রিভাইন্ড করে 5 বার দেখতাম। এত অদ্ভুত
আলোর প্রক্ষেপণ, সাথে দুজনের অভিনয় আর সমস্ত পরিবেশটা একেবারে মন জয় করে নিয়েছে। শুধুমাত্র ওই দৃশ্যটুকু না, এরকম প্রচুর বিষয় রয়েছে, কত বলবো। ভিডিওটার ডিউরেশন তাহলে হয়তো 1 ঘন্টা পার করে যাবে। অনুসুয়া মজুমদারের অভিনয় অসাধারণ। আমি কি আটকাতে পারবো? পারবো না তো। অল্প সময়ের জন্য সৌমির চরিত্রে রণজয় বিষ্ণুকে দেখতে পাবো। তার উচ্চারণ বিধি দিয়ে অনেক সময় বিক্রম চ্যাটার্জিকেও হার মানিয়ে দিয়েছে। সব সম্পর্কে ট্রানজাকশনাল আমরা ডিসাইড করি যে কোনটাতে ঠিক কতটা ইনভেস্ট করব। অনির্বাণ চক্রবর্তীকে পেলাম একটা অদ্ভুত চরিত্রে, আর বরাবরের মতো মনটা ভরে গেল। আমার তো আরো ডায়লগ আছে, আমি বলবো না। অর্ণ মুখোপাধ্যায়কে পেলাম মঞ্চের রাজা। তিনি রাজার মতোই সারাটা সিনেমা জুড়ে অভিনয়ের দাপট দেখিয়ে গেলেন। চুপ, একদম চুপ। তবে পুরাতনপন্থী এই সিনেমাটার মধ্যে রঘু ডাকাতের ছোঁয়া পেলাম, আর পুষ্পা যে ঝুঁকবে না তাকে ঝুঁকিয়ে ছাড়া হলো এই সিনেমাটির মধ্যে, তারও ছোঁয়া পেলাম। এই ছোট ছোট দৃশ্য বা ছোট ছোট জায়গাগুলো মন জয় করে নিল। সিনেমার পর্দায় যখন দেখছি সবাই মুড়ি খাচ্ছে, তখন একটা বিপরীত দৃশ্য এই প্রেক্ষাগৃহের মধ্যে বড় বেদনাদায়ক মনে হচ্ছিল। সেই রং বেরঙের ঠোঙায় পপকর্ন কচকচ করে চেবানোর আওয়াজে এই সিনেমাটা দেখতে বড় বিরক্ত লাগছিল। কেন, মনটা তো ফিরে গেছে সেই ছেলেবেলায়, মনটা তো ফিরে গেছে সেই 60-70 দশকের সিনেমা দেখার মতো মানসিক পরিস্থিতিতে। এই সিনেমার মধ্যে ছোট্ট একটি জায়গায় শিক্ষা দেবে গায়ের রংটা বড় কথা না, তার যে কত রকমের কোয়ালিটিস আছে সেটাই বড় কথা। তবে ক্লাইম্যাক্স মারাত্মক। ক্লাইম্যাক্সটা দেখলে অনেকেই চোখের জল আটকে রাখতে পারবেন না। সোশ্যাল মিডিয়াতে নয়, যদি কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে হয়, বেশি কিছু বলার ইচ্ছা হয়, তাহলে বাস্তবের মাটিতে দাঁড়িয়েই সেই কথাগুলি বলার প্রয়োজন আছে। সে শিক্ষাও দেবে এই সিনেমাখানি। সব শেষে বলবো, বাংলা বিনোদন জগৎকে যদি উদযাপন করতে হয় কোনো সময়, তাহলে এই রাজ সিনেমাটি দিয়ে ওই উদযাপন অনুষ্ঠানকে অলংকৃত করা যাবে। এতটাই বললাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।